তো আমরা যদি চীনের পথ অনুসরণ করি তাহলে প্রথম কাজটা হবে যে এক্সিস্টিং যে ফ্যাসিস্ট স্টেট আছে তাকে অবশ্যই তাকে উৎখাত করতে হবে, এত কোনো সহজ কোনো পথ নেই। সেকেন্ড প্রোগ্রামটা যেটা গ্রহণ করতে হবে, যারা এখানে রিয়েলি মনে করে বাংলাদেশে তারা পজিটিভ রোল প্লে করবে, সেটা প্রথম সেকেন্ড তাদের ইকোনমিক পলিসি কী হবে। তারা গিয়েই সমস্ত ব্যাংক তারা বাজেয়াপ্ত করবেন। আপনি যদি ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম দেখেন, ব্যাংকের কোনো কথাবার্তাই নেই, লুটেরা কথা বলতে দিলাম, দুর্নীতি দমন করতে কেমনি করবেন আপনি? তাদেরকে ব্যাংক লুট করবেন আপনি? এখান থেকে বিদেশে যারা গেছে বেগম পাড়াতে এদেরকে ফেরত আনবে করবে, এক্ষেত্রে পরিষ্কার জনগণ শুনতে যায় যে কথাগুলো, আপনার এই প্রপার্টিগুলো আপনি কী করে ফিরে আনবেন। 2 নম্বরটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে স্মল পেটি কী বলে প্রপার্টি, আমাদের এখানকার ইকোনমি প্রপার্টিটা কি 1 একর 2 একর 50 ডেসিমেল লোকরা এটার মালিক, জমির মালিক। এর দ্বারা কোনো বড় ধরনের কোনো ইকোনমিক ডেভেলপমেন্ট ইম্পসিবল, প্রায় অসম্ভব। তাহলে এই ডিফিকাল্ট টাস্কটা আপনি কী করে করবেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে রেডিক্যাল লেফটদের প্রপোজিশনটা হতেছে, তারা বলে জমি জাতীয়করণ। জমি জাতীয়করণ কথাটা মানে বাংলাদেশের কন্টেক্সটে মানে হবে কৃষকের কাছে জমি থাকবে, এই জমি আর বেচা কিনা হবে না। এটা করতে তারা রাজি আছে? কৃষকের কাছে জমি থাকবে যে কৃষিকাজ করে, আর যারা কৃষিকাজ করে না ওদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদেরকে দিয়ে দেওয়া হবে, কৃষকের জমি নেওয়া হবে না। কিন্তু কৃষক যদি সেই জমি ছেড়ে দেয়, শহরে চলে আসে অন্য প্রফেশনে, তাহলে তার জমিটা আরেকজন কৃষক দিয়ে তাকে দিতে হবে, অ্যাবসেন্টলি ল্যান্ডলর্ড থাকা যাবে না। আমি বিভিন্ন জায়গায় জমি রাগ মেরে দিতে হবে না। জমি যারা সরকারের এই নীতির সঙ্গে একমত তাদেরকে জমি উচ্চ দামে, যেন তাদের কোনো ক্ষতি না হয়, উচ্চ দামে পরিশোধ করতে হবে, এবং সেই জমিটা সরকারের কাছে তাদেরকে বিক্রি করতে হবে, আর কারোর কাছে বিক্রি করে। জমিকে কখনই ক্যাপিটালিস্ট কমোডিটি বানানো যাবে না। যা এখন যে অবস্থাতে সেখানে জমি কী হয়ে গেছে, একটা কমোডিটিতে পরিণত হয়েছে, বেচা কিনা দামের জন্য, স্পেকুলেশন, কোনো প্রোডাক্টিভ কোনো রোল প্লে করে না। ঢাকা শহরে কোনো জমির মালিক থাকতে পারবে না, যাতে আপনার বেতনের 40 থেকে 50%, আপনি নিজে তো ঢাকায় থাকেন, 40 থেকে 50% যারা শ্রমজীবী মানুষ তাদের বেতনের 50% নিয়ে চলে যায় যারা জমির শহরের মালিক জমি ফ্ল্যাটের মালিক, ঠিক আছে। তাহলে শুধু টাইটেল হোল্ডার, ও কিন্তু উৎপাদনে তার কোনো কন্ট্রিবিউশন নেই, মানে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টে বলুন কি ইকোনমিক ডেভেলপমেন্টে তার কোনো কন্ট্রিবিউশন নেই। সে শুধু টাইটেল হওয়ার কারণে আপনি সমাজের একটা সারপ্লাস আপনি ভোগ করছেন। তাহলে এই শ্রেণীকে, এই যে ভোগী শ্রেণী, অনুৎপাদক ভোগী শ্রেণীকে উৎখাত করতে হবে আপনাকে। এসব ক্ষেত্রে তো আমরা কোনো কম্প্রোমাইজ চলবে না। আসলে তারা এই কথা বলতে পারে, তার ঢাকা শহরের যেসব গরিব মানুষগুলো আপনার 80-90% টাকা বস্তিতে থাকে, তারা নিশ্চয়ই তাদের পক্ষে আসবে, ক্লাস করছেন নাকি। তো তাহলে দেখা যাচ্ছে আমাদের যারা রাজনীতি করে তাতে বেসিক প্রশ্নই তারা এখন অ্যাড্রেস করতে শিখে নেয়। একটা হচ্ছে তত্ত্বগত প্রশ্ন, একটা হচ্ছে কৌশলগত প্রশ্ন। প্রশ্ন দাও। আচ্ছা, আমরা এই সেশন শুরু করতেছি। ফরাদ ভাই চাচ্ছে যে আগের সেশনের পরে যেসব প্রশ্ন আসছে ওই কিছু প্রশ্নের জবাব দেবে, আর বাকি প্রশ্ন হচ্ছে ফরাদ ভাই এখন যে সেশন শুরু করবে ওটার সাথে আলোচনার মধ্যে উত্তর হয়ে যাবে। আর আমরা এই সেশনের নোট নিয়েছিল বা হাসিফ একটু সামারি করতেছে কোন কোন প্রশ্ন আসছে, দেন ফরাদ উত্তর দেবে। আচ্ছা, জি। মাহবুব ভাইয়ের প্রশ্নটা ছিল যে চীনেও তো এরকম একটা একনার যন্ত্র আছে, এবং সেখানেও বিপুল সংখ্যক মানুষকে দারিদ্র থেকে আপনি বলছেন তুলে আনা হয়েছে আর কি, তাদের মানবিক মর্যাদা বা একটা স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন নিশ্চিত করা হয়েছে বিপুল মানুষকে। তো বাংলাদেশেও তো আমরা উন্নয়নের কথা শুনতেছি, এবং বাংলাদেশেও একটা এরকম 5 মের একটা ঘটনা ঘটছে, যে তো তিয়েনানমেন স্কোয়ারের ঘটনা এবং 5 মের ঘটনা, চীনের উন্নয়ন এবং বাংলাদেশের উন্নয়ন, তাহলে এই ফ্যাসিজম এবং যে একনায়কতন্ত্র, মানে চীনেরটা কি ফ্যাসিজম, বাংলাদেশের কি ফ্যাসিজম, নাকি চীনে যদি একনায়কতন্ত্র বলে যায় কি বাংলাদেশের কেন না, মানে একনায়কতন্ত্র এবং ফ্যাসিজম এদের ভিতরে কোনো পার্থক্য আছে? আচ্ছা, না আমার মাহবুবের পরে খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে হিস্টোরি, অনেকগুলো উত্তর আছে, একটা হচ্ছে কনসেপচুয়াল লেভেলের উত্তর, একটা হচ্ছে হিস্টোরিক্যাল লেভেলের উত্তর। প্রথমত চীনে যে চীনের কথা আমরা বলি, সেই চীন একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের মধ্য দিয়ে
কমিউনিস্ট পার্টি গিয়েছে, তা আগের যারা জোরদার জমিদার মানুষকে যারা অত্যাচার করতো নির্যাতন করতো এদেরকে উৎখাত করা হয়েছে, ঠিক আছে তো। এবং তারপর আরেকটা সেটা করার পরে এরপর কালচারাল রেভলিউশন নামে আরেকটা, তারাই যারা বিপ্লব করেছে তারাও আবার আরেক রকম নির্যাতন শুরু করেছে, তার বিরুদ্ধে একটা বিপ্লব হয়েছে। হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে চীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে একটা ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টের পথ, ক্যাপিটালিস্ট বলবো না, একটা মানে মার্ক্সীয় ভাষা হলো আপনার টেকনোলজিক্যাল মানে উৎপাদন শক্তির বিকাশের একটা পথ, এবং মানুষের যে পভার্টি, মানুষের যে বিপুল সংখ্যক মানুষ যে আপনার গরিব একদম পুঁজির যে অসহায় যে অবস্থার মধ্যে থেকে তারা ছিল, সেখান থেকে তারা তাদেরকে তুলে নিয়ে আসছে বিপুল একজন দুজন না কোটি কোটি মানুষকে, যাদের কোনো ভবিষ্যতে ছিল না তাদেরকে তারা ক্ষমতায় তুলে নিয়ে এসছে। তো চীনের এই এফোর্টটাকে, পুরো রেভলিউশনারি এফোর্টটাকে বানচাল করার জন্য 71 থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল। এবং সে চেষ্টা করার যে প্রোপাগান্ডা, তার যে প্রোপাগান্ডা বক্তব্য ছিল যে আমরা হলাম গণতন্ত্র আর ওরা হলো টোটালিটারিয়ান, ওরা হলো একনায়কতন্ত্র। প্রথমত এই বক্তব্যটা যে যাদের মানে গ্লোবালি যারা এক্সপ্লয়েটিং ক্লাস, এটা হচ্ছে ওদের ইডিওলজি, ওরা যেভাবে গণতন্ত্র বুঝে, ওরা যেভাবে টোটালিটারিয়ানিজম বুঝে, ওদের কাছে যে গণতন্ত্র মানে ওদের যে কর্পোরেট যে শ্রেণী, ওদের যে ধনী শ্রেণীর যে গণতন্ত্র, যেটার দ্বারা তারা মূলত আর বাকি সমস্ত লোককে ক্যাপিটালিজমের অধীনে রাখে, এবং এবং সেই ক্যাপিটালিজমটা ওপেন, মানে এটা বাজার ব্যবস্থার কি বলে অনিশ্চয়তা এবং অস্থিরতার অধীনে। তো চীনের প্রথমত চীনে সম্পূর্ণ ভিন্ন রকম চরিত্র। চীনের বিপ্লবের মধ্য দিয়ে চীন দাবি করে, এখন আমরা অ্যাগ্রি করতে পারি সেটা ভিন্ন তর্ক, আমি সেই তর্ক এই মুহূর্তে যাবো না, তাহলে আমাদেরকে পুরো হিস্ট্রি বলতে হবে, আমাদেরকে পলিটিক্যাল হিস্ট্রি, যে চীনে বলে আমরা গণতন্ত্র, কোন অর্থে গণতন্ত্র, কারণ আমাদের যারা শত্রু, চীনের যারা শত্রু, এদের বিরুদ্ধে হলো একনায়কতন্ত্র। আর চীনের জনগণের অর্থনৈতিক বিকাশ এবং চীনের জনগণের স্বার্থ ভূরাজনৈতিক, এই জন্য আমাদের কথা ভূরাজনীতির পরিপ্রেক্ষিতে তাদের যে স্বার্থ রক্ষা করে যে শক্তি, সেই শক্তির মধ্যে গণতন্ত্র। যারা আমাদের শত্রু তাদের বিরুদ্ধে একনায়কতন্ত্র, যারা আমাদের মিত্র বা যারা চীনের স্বার্থ দেখে, চীনের জনগণের স্বার্থ দেখে, মানে তারা মনে করে কমিউনিস্ট পার্টিটা দেখে, ফলে তাদের মধ্যে গণতন্ত্র। তাহলে প্রথম কথা হচ্ছে চীনে কি কমিউনিস্ট পার্টির মধ্যে গণতন্ত্র নেই? আনসার ইজ অফকোর্স আছে। চীনে কি বাই পার্টি সিস্টেম আছে? না, নাই। চীন মনে করে যে এটা ভুয়া প্রচারণা, যেহেতু সে গণতন্ত্রের চর্চা করতে চায় না, তাই এই জিনিসটা তারা করে। তো ফলে চীনের সঙ্গে এই যে সরলীকরণ যে তুলনাটা, এই সরলীকরণ তুলনাটা আসলে আমাদের জন্য খুব কাজে লাগে না। আমাদের জন্য মূল জিনিসটা কাজে লাগবে এসেনশিয়ালি, যদি আমরা গণতন্ত্রের কথাই বলি আমাদের মতন দেশেও, তাহলে আমাদেরকে প্রথম করতে হবে যে আমাদের এখানে যারা ফ্যাসিস্ট যে শক্তিটা ক্ষমতা আছে, যারা আমাদের সম্পত্তির উপর দখল, আমাদের মালিকানার ধরন, আমাদের জুডিশিয়ারি সিস্টেম, এই সমস্ত কিছুর মধ্য থেকে তাদেরকে উৎখাত করাটা প্রথম কাজ। প্রথম হলো যে রেভলিউশনারি কাজটা আগে করতে হবে আপনাকে। এখন যারা সে রেভলিউশনারি কাজটা করে একটা ইকোনমিক ট্রান্সফরমেশনের জন্য, একটা দীর্ঘস্থায়ী ইকোনমিক ট্রান্সফরমেশনের জন্য, স্বভাবত তারা বিপ্লব করে অন্য গণতন্ত্রের নামে তার শত্রুদের হাতে তারা নিশ্চয়ই এটা ছেড়ে দিতে চান। এখন আমরা এই ব্যাপারে আমরা চীনের সঙ্গে দ্বিমত করতে পারি, সমস্যা নাই আমার। কিন্তু কথা হচ্ছে চীন তাদের যে চর্চা, সে চর্চার মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে যে খুব অল্প সময়ের মধ্যে তারা ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারে, যেটা মিরাকল, তারা তো আপনার করে দেখিয়ে দিয়েছে। তাহলে তারা কেন সফল হলো, তার পেছনকার গুরুত্বটা হলো যেহেতু তারা এই ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসিকে তারা নাকচ করেছে। একটা কথা, এই ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসি এক ধরনের পপুলিজমের জন্ম দেয়, এবং ইটস এন্ড আপ ইন ফ্যাসিজম। এনিওয়ে পপুলিজম তো পপুলার, মানে আপনি আপনার ভোট ভাট এগুলো পপুলার ব্যাপারটা, বেসিক কোনো কনসেপ্টের মধ্যে সে ঢোকে না, বেসিক কোনো প্রবলেম সলিউশনের মধ্যে সে আসলে ঢোকে না, কোনো ইডিওলজিক্যাল না, তার কোনো ইডিওলজি নেই, তার কোনো মতাদর্শ নেই। তার মতাদর্শ বলতে বোঝাতে হচ্ছে নাম্বার ওয়ান, তার ইকোনমিক রিলেশনশিপটা কী হবে, ইনস্টিটিউশন বিল্ডিংয়ের ক্ষেত্রে তার প্রপোজিশনসগুলো কী, এটা যেমন আমরা আশা করি এটা বুঝবে। প্রথম কথাটা হচ্ছে যে আমরা এখনকার মেজর প্রবলেমটা কি, বাংলাদেশে এখন মেজর কাজ কী করতে হবে আমাকে, খুব অল্পের মধ্যে, মানে 25টা 21টাতে সমালোচনা দিয়ে লাভ নেই। প্রথম কথা হচ্ছে আমাকে একটা কী করতে হবে, যারা এই পর্যন্ত লুটেরা শ্রেণী
এই এখানকার বাংলাদেশে যখন বিভিন্ন রকম সম্পদের উপর যারা অন্যায়ভাবে দখল করে আছে, প্রাইভেট ব্যাংক বানায় যারা লুট করতেছে, এই যত রকম এইসব ফন্দি ফিকির আছে, প্রথমত এই ফন্দি ফিকিরগুলোকে যেন চিরতরে উৎখাত করে ফেলা যায়, তার জন্য একটা গণ অভ্যুত্থান, কথাটা খুব পরিষ্কার কথা বলতে হবে, ঠিক আছে? এরপরে আপনি যেন এরা যেন ফেরত না আসতে পারে, প্রতিবিপ্লব ঘটাতে না পারে, এবং আবার বিপ্লবের আগের পরিস্থিতি যেন ফেরত নিয়ে আসতে পারে, তার জন্য শুধুমাত্র যারা বাংলাদেশে বাংলাদেশকে যারা রিলি এই বিপ্লবকে যারা সাপোর্ট করে, যে জনগণের যে অংশ, তাদের সঙ্গে গণতান্ত্রিক শক্তি, তাদের মধ্যে একনায়কতন্ত্র, ঠিক আছে? আর যারা একটা বিশেষ স্বার্থে জন্য তারা কাজ করে, তাদের মধ্যে তো গণতন্ত্র থাকতেই পারে। কিন্তু যারা সেই স্বার্থের পক্ষে কাজ করে না, কমিউনিস্ট পার্টিতে কখনো বলে নাই যে আমি তোমাদের মতন গণতন্ত্র ফলো করি, এটা লেনিনও কখনো বলেনি, কমিউনিস্টে কখনো এটা বলে নাই যে আমরা গিয়ে গণতন্ত্র করবো বুর্জোয়াদেরকে নিয়ে। আচ্ছা, আমি এটা ভালো উদাহরণ দিই, তার ভালো বুঝতে হবে, সম্ভবত এটার সহজ উত্তর দিতে হবে। বাংলাদেশে 1971 সালের পরে ধরেন আমরা একটা মোটামুটি একটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল, হওয়ার পরে যদি যারা রিয়েলি স্বাধীনতা যুদ্ধ করেছে, বাংলাদেশকে রিয়েলি স্বাধীন করেছে মুক্তিযুদ্ধ করে, যদি তাদের একটা সরকার ক্ষমতায় থাকতো, যে যারা যুদ্ধ করে দেশটাকে করেছে, যদি তারাই ক্ষমতায় থাকতো এবং তারাই যদি একটা ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টের পথে যেত, যেহেতু তাদের দেশের প্রতি তাদের দরদ, দেশকে তারা ভালোবাসে, দেশের জন্য তারা বড় ধরনের ঝুঁকি নিয়েছে, তাহলে নিশ্চয়ই একটা ডেভেলপমেন্ট হতো আমাদের। এটা নিশ্চয়ই বাকশালী টাইপের ডেভেলপমেন্ট হতো না, এটা নিশ্চয়ই ভারতীয় ইম্পোজ ধর্মনিরপেক্ষতা, জাতিবাদ, এসব ফালতু কথাগুলো আসতো না। আসতো কি? আসতো না নিশ্চয়ই। তাহলে ঠিক চীনেও তাই হয়েছে, তারা যেই বিপ্লবটা করেছে, যাদের বিরুদ্ধে বিপ্লব করেছে গণতন্ত্রের নামে, তাদেরকে তারা কখনোই আনতে দেবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে যে গণতন্ত্রের নামে এই তোরা টোটালিটারিয়ান স্টেট, তোরা এটা বদলা, গণতন্ত্র করো, নাহলে তোমরা সভ্য জগতে তোমরা ঢুকতে পারবে না। তো চীন অসভ্য জগতে ছিল, অসুবিধা নেই। তাকে WTO মেম্বারশিপ দিয়েছে কবেকার কথা, সম্প্রতিকালের কথা। কিন্তু ইতিমধ্যে চীনের মধ্যে শুধু দুইটা বিপ্লব না, সিরিজ অফ রেভলিউশন হয়েছে। সবচেয়ে বড় বিপ্লবটা ঘটেছে তার লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে। তাদের লোকাল গভর্নমেন্টটা হাইলি ডেমোক্রেটিক, স্থানীয় ক্ষেত্রে তাদের গণতন্ত্রের কোনো অভাব নেই। কারণ কোনো দেশ যদি সেই জায়গায় যদি গণতন্ত্র করতে না পারত, তাহলে কিন্তু এই দেশ ঠিক থাকতে, বিশাল একটা দেশ, তাহলে কোথাও না কোথাও আপনার একটা বিরাট একটা বিপ্লব আপনার করতে পারত। ফলে এটা প্রাচ্যত্ব, মানে আমাদের আমেরিকান প্রোপাগান্ডায় গিয়ে লাভ নেই। আর আপনারা এরপরে চীনে যা যা সমালোচনা করেন সবই কিন্তু চীন স্বীকার করে। ধরেন একটা জেনুইন সমালোচনা, যেটা চীনে ইকোলজিক্যাল প্রবলেম আছে, যেহেতু সে একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করেছে, তখন ইকোলজি তার কাছে প্রধান ছিল না। কিন্তু চীন হলো পৃথিবীতে আরেকটা সাধারণ নদীর স্থাপন করছে, যে তারা এই গোবি মরুভূমিকে গ্রিন করে ফেলতেছে। তাদের হোল ইকোনমিক ট্রান্সফরমেশন, তাদের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ছিল, হোল ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশন তারা চলে যাচ্ছে গ্রিন ট্রান্সফরমেশনে। তারা সমাধান করতে পারছে, ওটা টেকনোলজিক্যালি সমাধান করতে পারছে, তারা বিভিন্ন করা, এটাকে তারা কখনো অস্বীকার করছে না। তারপরে হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম এই প্রবলেম আছে, ফসিল ফুয়েল বেসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই সমস্যাগুলো আছে, এবং তারা এটা অ্যাকসেপ্ট করে। তারা প্রথম দিকে কি বলছিল যে এক বাচ্চা বেশি থাকতে পারবে না, এবং তারা খুবই কোয়ার্সিভ, তারা অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। যেহেতু তাদের ইকোনমিক্যালি তাদের অবস্থা এত খারাপ ছিল, তারা মনে করছে জনসংখ্যা তাদেরকে কমাতেই হবে, এবং তারা অত্যন্ত ব্রুটালি এটাকে তারা করেছে। তাদেরকে সমালোচনা করা হয়েছে, তারা বলছে হ্যাঁ আসলে আমরা করেছি, আমরা কী করে সার্ভাইভ করবো। চীনের একাডেমিক কাউন্সিলে খুব টপ লেভেলের যেসব লিডারশিপে যারা আছে, তাদের সঙ্গে আমার যেসব দুইজনের সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব, তাদের মধ্যে একজন বিশেষ ওয়েন, তার লেখা দেবো আপনাদের যারা আগ্রহী পড়তে যাবেন, তার কাছ থেকে আমার একটা গুরুত্বপূর্ণ তিনি একটা তত্ত্ব দিচ্ছেন একটা সেমিনারের মধ্যে, আমার খুব ভালো লেগেছে তার কথাটা। তিনি বলেছিলেন যে চীন একটা এমন দেবো, আমাকে বলছে যে মিস্টার ফরাদ একটা জিনিস তোমাকে বলি, সেটা হলো এই যে আমরা কিন্তু বাইরে কোনো কলোনি করি নাই। তো ইউ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, চীনে বাইরে কোনো কলোনি করি নাই, লুট করে নিই, কিন্তু আমরা পুঁজিতন্ত্র করি নাই, আমরা ডেভেলপমেন্টে করি নাই। আমরা কিন্তু এক্সপ্লয়েট করছি, আমাদের পিপলকে এক্সপ্লয়েট করে আমরা এই ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টে করেছি। আমি যে হোয়াট ডাজ ইট মিন, তো আমাদের এখানে ডেফিনেটলি আর্লি স্টেজেস অফ ডেভেলপমেন্টে অনেক এক্সপ্লোরেশন হয়েছে, অনেক কোয়ারশন হয়েছে, ঠিক আছে। তো এখন এটা ছিল হিস্টোরিক্যাল নেসেসিটি, মানে এটা ছাড়া আমরা অন্য কোনোভাবে
করতে পারতাম না। তা আমি বলি যে এটা কি সত্য? না, পুরোটা সত্য না, একটা খালি হতে পারতাম। ধরো ইম্পেরিয়ালিজম ছিল না গ্লোবালি, ক্যাপিটালিজম ছিল না, এবং মিলিটারিলি আমাদেরকে ডিস্ট্রয় করার জন্য আমেরিকার মতো কোনো দেশ ছিল না, তাহলে আমাদের এই কোয়েশন করার দরকার ছিল না। তখন সে আমাকে পুরো একটা হিসেবে দেখালাম, মিডল ইস্টে বিপুল পরিমাণ চীনা শ্রমিককে স্টেট পাঠিয়েছে, রাষ্ট্র পাঠিয়েছে মিডল ইস্টে। তাদের টাকার একটা অংশ রাষ্ট্র রেখেছে ডেভেলপমেন্টের জন্য, আরেকটা অংশ কি তারা শ্রমিকদের তারা পেয়েছে। তো তারা তো অস্বীকার করে না যে আমরা করছি ইকোনমিক এক্সপ্লোরেশন, দিস ইজ দ্য ব্রুটালিটি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তার কী পথ আছে? আমাদের বেটে কোনো পথ থাকলে আমাকে বলো, ঠিক আছে? তাহলে এ হচ্ছে ব্যাপার। চীনের সমালোচনা অবশ্যই করা উচিত, যেখানে যেখানে চীন পারে নাই সেটা করতে হবে ইন দ্যাট হিস্টোরিক্যাল কন্টেক্সট। চীন বলছে আমি এটা, তাহলে এখন দেখা যাচ্ছে যে চীন যেটা বলেছে সে সেটা করেছে এবং সেটা সফল হয়েছে। তা আমরা যদি চীনের পথ অনুসরণ করি, তাহলে প্রথম কাজটা হবে যে এক্সিস্টিং যে ফ্যাসিস্ট স্টেট আছে তাকে অবশ্যই তাকে উৎখাত করতে হবে, এত কোনো সহজ কোনো পথ নেই। সেকেন্ড প্রোগ্রামটা যেটা গ্রহণ করতে হবে, যারা এখানে রিয়েলি মনে করে বাংলাদেশে তারা পজিটিভ রোল প্লে করবে, সেটা প্রথম। সেকেন্ড, তাদের ইকোনমিক পলিসি কী হবে, তারা গিয়েই সমস্ত ব্যাংক তারা বাজেয়াপ্ত করবেন। আপনি যদি ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম দেখেন, ব্যাংকের কোনো কথাবার্তাই নেই, লুটেরা কথা বলতে দিলাম, দুর্নীতি দমন করতে কেমনি করবেন আপনি? তাদেরকে ব্যাংক লুট করবেন আপনি? এখান থেকে বিদেশে যারা গেছে বেগম পাড়াতে, এদেরকে ফেরত আনবে করবে, এক্ষেত্রে পরিষ্কার জনগণ শুনতে চায় যে এই কথাগুলো, আপনার এই প্রপার্টিগুলো আপনি কী করে ফিরে আনবেন। দুই নম্বরটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে যে স্মল পেটি কী বলে প্রপার্টি, আমাদের এখানকার ইকোনমি প্রপার্টিটা কি 1 একর 2 একর 50 ডেসিমেল লোকরা এটার মালিক, জমির মালিক। এর দ্বারা কোনো বড় ধরনের কোনো ইকোনমিক ডেভেলপমেন্ট ইম্পসিবল, প্রায় অসম্ভব। তাহলে এই ডিফিকাল্ট টাস্কটা আপনি কী করে করবেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে রেডিক্যাল লেফটদের প্রপোজিশনটা হতেছে, তারা বলে জমি জাতীয়করণ। জমি জাতীয়করণ কথাটা মানে বাংলাদেশের কন্টেক্সটে মানে হবে কৃষকের কাছে জমি থাকবে, এই জমি আর বেচা কিনা হবে না। এটা করতে তারা রাজি আছে? কৃষকের কাছে জমি থাকবে যে কৃষিকাজ করে, আর যারা কৃষিকাজ করে না ওদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদেরকে দিয়ে দেওয়া হবে, কৃষকের জমি নেওয়া হবে না। কিন্তু কৃষক যদি সেই জমি ছেড়ে দেয়, শহরে চলে আসে অন্য প্রফেশনে, তাহলে তার জমিটা আরেকজন কৃষক দিয়ে তাকে দিতে হবে, অ্যাবসেন্টলি ল্যান্ডলর্ড থাকা যাবে না। আমি বিভিন্ন জায়গায় জমি রাগ মেরে দিতে হবে না। জমি যারা সরকারের এই নীতির সঙ্গে একমত, তাদেরকে জমি উচ্চ দামে, যেন তাদের কোনো ক্ষতি না হয়, উচ্চ দামে পরিশোধ করতে হবে, এবং সেই জমিটা সরকারের কাছে তাদেরকে বিক্রি করতে হবে, আর কারোর কাছে বিক্রি করে। জমিকে কখনই ক্যাপিটালিস্ট কমোডিটি বানানো যাবে না। যা এখন যে অবস্থাতে, সেখানে জমি কী হয়ে গেছে, একটা কমোডিটিতে পরিণত হয়েছে, বেচা কিনা দামের জন্য, স্পেকুলেশন, কোনো প্রোডাক্টিভ কোনো রোল প্লে করে না। ঢাকা শহরে কোনো জমির মালিক থাকতে পারবে না, যাতে আপনার বেতনের 40 থেকে 50%, আপনি নিজে তো ঢাকায় থাকেন, 40 থেকে 50% যারা শ্রমজীবী মানুষ, তাদের বেতনের 50% নিয়ে চলে যায় যারা জমির শহরের মালিক জমি ফ্ল্যাটের মালিক, ঠিক আছে। তাহলে শুধু টাইটেল হোল্ডার, ও কিন্তু উৎপাদনে তার কোনো কন্ট্রিবিউশন নেই, মানে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টে বলুন কি ইকোনমিক ডেভেলপমেন্টে তার কোনো কন্ট্রিবিউশন নেই। সে শুধু টাইটেল হওয়ার কারণে আপনি সমাজের একটা সারপ্লাস আপনি ভোগ করছেন। তাহলে এই শ্রেণীকে, এই যে ভোগী শ্রেণী, অনুৎপাদক ভোগী শ্রেণীকে উৎখাত করতে হবে আপনাকে। এসব ক্ষেত্রে তো আমরা কোনো কম্প্রোমাইজ চলবে না। আসলে তারা এই কথা বলতে পারে, তার ঢাকা শহরের যেসব গরিব মানুষগুলো আপনার 80-90% টাকা বস্তিতে থাকে, তারা নিশ্চয়ই তাদের পক্ষে আসবে, ক্লাস করছেন নাকি। তো তাহলে দেখা যাচ্ছে আমাদের যারা রাজনীতি করে, তাতে বেসিক প্রশ্নই তারা এখন অ্যাড্রেস করতে শিখে নেয়। একটা হচ্ছে তত্ত্বগত প্রশ্ন, একটা হচ্ছে কৌশলগত প্রশ্ন। যদি আপনি বিপ্লব করতে পারেন তো জমি জব্দ করবেন, যদি বিপ্লব করতে না পারেন তো জমি কিনে নেবেন। আপনি বলতে ঠিক আছে, আমরা তো পারলাম কিন্তু জমি, এখন থেকে জমি বেচা কিনা বন্ধ, তার মানে জমির উপরে স্পেকুলেশন বন্ধ হয়ে গেল। তাহলে এগুলো বলে কংক্রিট প্রোগ্রাম। আপনি যে প্রোগ্রামটা করবেন জনগণ জানবে, আপনি গেলে ক্ষমতা গেলে আপনি এটা করবেন, ঠিক আছে তো। তাহলে এইগুলো হচ্ছে বেসিক তফাৎ। তাহলে আপনি এটা বললে হবে না যে ওদের ওখানে টোটালিটারিয়ান, ওরা তিয়েনমান স্কোয়ার তো শহরের একটা ছোট্ট ঘটনা, ইজ নাথিং। এত বলে বিশাল কোটি কোটি দেশের মানুষকে অল্প কয়েকটা মার্কিনদের বা পাশ্চাত্যের উস্কানিতে ওরা ভয় পেয়ে যাবে। ওরা ট্যাঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছে, এগুলো দিয়ে চীনকে
হটানো যাবে না। চীনকে এগুলো দিয়ে তো ইতিহাস প্রমাণ করেছে যে চীন হ্যাজ ওন ইন দিস গেম। চীন এই গেমে তারা টিকে গেছে। তা আমি সেজন্য আমরা বলছি আমাদের তর্কটা হবে দুটো জিনিস। আমার তর্কটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে আজকে প্রেজেন্ট গ্লোবাল সিচুয়েশনে বাংলাদেশ আমাদের করণীয় কাজগুলো কী, এটা কি লিবারালিজম বনাম টোটালিটারিজম না। তর্কটা হচ্ছে আমি কি করে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইউরোপের মতন একটা দেশে পরিণত হব। এটা কি সম্ভব? থিওরিটিক্যালি পসিবল? হ্যাঁ পসিবল। তো সেই কাজটা তো আমাকে স্বপ্ন দেখা শুরু করতে হবে। আমি এটা পারি তো এটা করতে। এটা করার পসিবিলিটি সমস্ত সম্ভাবনা বাংলাদেশে নিহিত আছে। বাংলাদেশে যে ইকোনমি, যে দেখুন যে ফেসবুকে লেখা হচ্ছে যে শ্রীলঙ্কার মতন ক্রাইসিস কি বাংলাদেশে হবে? না, বাংলাদেশে হবে না। কারণ বাংলাদেশের পুরো ইকোনমি ডিপেন্ডেন্ট অন শ্রমিকদের রেমিটেন্সের উপরে। আর বাকি যেটাকে আপনি উন্নয়ন বানান, এখানে কোনো উন্নয়ন হচ্ছে না। কারণ আপনি টাকাটা তো নিয়ে চলে যাচ্ছে, উন্নয়ন কী করে হবে? সেই জায়গায় আপনি বিদেশ থেকে লোন নিয়ে এসে আপনি পদ্মা সেতু বানাচ্ছেন, এই সেতু বানাচ্ছেন, সেই লোন আপনাকে আগামী দিনে শোধ দিতে হবে। এইটা তো আপনার দরকার নেই জিনিসটা। তাহলে যারা এত টাকা তাদের রেমিটেন্সে আসে, তাদের ডেভেলপমেন্টে কী প্রবলেম? এটা 2 থেকে 3, আমি তো 5 বছর বেশি বলতেছি, 2 থেকে 3 বছর বেশি সময় লাগবে। আমার তো রেমিটেন্স আসতেছে বাইরে থেকে। আপনি যারা রেমিটেন্স আসতেছে বাইরে থেকে, তাকে আপনি কী দামে এখন টাকাটা দিতেছেন? আন্তর্জাতিক বাজারের মূল্যের টাকা দিতেছেন। যে শ্রমিক আজকে $100 পাঠায়, তাকে আপনি কী দিতেছেন এখন? 102, ধরেন 10,000 টাকা দিতেছেন তাকে। তাকে আপনি 15,000 টাকা দেন না, আপনার কী লস? ক্ষতিটা কী? আপনি সেই টাকা তো দেশে খরচ করতে পারেন। আপনি ইউ ক্যান গো ইন টু ইনভেস্টমেন্ট। আপনার দেশের তো তাকে প্রোডাক্টিভিটি বাড়ালে ইনফ্লেশনটা কমবে না। ফলে ইকোনমিক বহু ফর্মুলা এবং ইনস্ট্রুমেন্ট আছে। প্রাইভেট ব্যাংককে আপনাকে বন্ধ করতে হবে। প্রাইভেট ব্যাংকের মেন ইনস্ট্রুমেন্ট বাংলাদেশে লুট করবার, এবং এই সমস্ত টাকা, আপনাদের আমানতের টাকাগুলো ডিরেক্টররা তার নিজেদের নামে তারা নিয়ে চলে যাবে। তো এইগুলো তো হাতের কাছের প্রোগ্রাম, দেখো বিরাট কোনো প্রোগ্রাম দরকার পড়ে না। তো 25 দফা দিয়ে আমি করবোটা কি? ধুয়ে খাবো? আমি আপনার আমার কথা বুঝতে পারছেন? এটা তো আজকে ধরুন ছাত্র অধিকার পরিষদরা তাদের কী প্রোগ্রাম করছে, তাদের 8 দফা ছিল, তাদের আপনাকে ফলো করছেন আন্দোলনগুলো? আচ্ছা, ওদের 8 স্তম্ভের নাম শুনেছেন? ওরা একটা 8 স্তম্ভের নাম করেছে ওই যে আবরার ফাহাদের পরিপ্রেক্ষিতে। সে 8 স্তম্ভের প্রথম স্তম্ভটা কী ছিল? প্রথম স্তম্ভটা ছিল সার্বভৌমত্ব। তো আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীর কোথাও সার্বভৌমত্ব নেই, এইটা তুলে কোনো লাভ নেই। পৃথিবীর কোনো স্টেটে ওয়েস্টফেলিয়ান সোভারেন্টি এখন আর ভোগ করে না। ফলে সার্বভৌমত্বের তর্কটা এখন খুব একটা ইম্পর্টেন্ট তর্ক না, কিন্তু ওই তর্ক খুব গুরুত্বপূর্ণ। আমার নদী রক্ষা করা, নদীর উপর আমার তুমি দিতে পারবে না, নদীর ব্যাপারটা আপনার তৈরি করা। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে কথাটা তারা দুঃসাহসের সঙ্গে তুলে ধরেছে, সেটা ছিল গণপ্রতিরক্ষা। যে আমাদের সেনাবাহিনী নাই, এবং ফলে আমাদেরকে সেনাবাহিনী করতে হলে আমাদের একটা বাধ্যতামূলক সামরিক শিক্ষা লাগবে, এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণ করবে। এখন আপনি এভাবেই ধরেন, আপনি আমাদের ধরেন একটা প্রিয় দল যদি ক্ষমতায় যায়, অভ্যুত্থানের মাধ্যমে যে কোনো গান সেখানে, এবং তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি তার সেনাবাহিনীকে রিকনস্টিটিউট করা, যেটাকে ধ্বংস করা হয়েছে। সেটা করতে গিয়ে সে বাধ্যতামূলক সামরিক শিক্ষা করলো। তার মধ্যে আপনার এখানে যারা ইয়াঙ্গার জেনারেশন, আপনাদেরকে 2 বছর সেনাবাহিনীতে কাজ করতে হবে। কাজ করা মানে 2 বছর আপনার চাকরি নিশ্চিত, অ্যাজ এ ইয়াং ফোর্স নিশ্চিত। 2 বছর আপনি ডিসিপ্লিন শিখতেছেন বা কোনো না কোনো স্কিল শিখতেছেন, 2 বছর। এবং আপনি যখন ফিরে আসতেছেন 2 বছর পরে, এরা প্রত্যেকে কি রোল প্লে করবে না আমাদের ইকোনমিতে? ম্যাসিভ রোল প্লে করবে না ডেভেলপমেন্টের। তো আপনি কী করে করবেন? তার তো একটা ছক লাগবে, নকশা লাগবে আপনার। তাহলে আমরা রাস্তাতে এগুলো এসব দাবি দিয়ে কী করতে, এগুলো এলে কি এটা ইয়ে করতে নামছে নাকি? আমরা কী বলে ওই যে ক্যানভাসার বিক্রি করে, ইয়ারপি কী বলে, বিড়ি ক্যানভাসার আছে না গ্রামে, বিগ ক্যানভাস, এটা করলে এটা পাবো, এটা করলে এটা পাবো, এগুলো করে। এগুলো কি পলিটিক্যাল পার্টির ডকুমেন্ট হতে পারে এগুলো? তাহলে যখনই আমরা এগুলো সম্পর্কে একদমই কোনো চিন্তা করবো না যে আমরা কী করতে হবে। আমাদের বন্দরগুলো ইম্পর্টেন্ট। আমাদেরকে বলতেছে তোমরা কানেক্টিভিটি তোমাদেরকে দিতে হবে, ইন্ডিয়া চাপ দিতেছে, ঠিক আছে। আমার যদি সুযোগ থাকে আমাকে হ্যাঁ আমি দেবো কানেক্টিভিটি, অসুবিধাটা কোথায়? কিন্তু কানেক্টিভিটি আগে পাবে ত্রিপুরা, আগে পাবে পশ্চিমবাংলা, নর্থ ইস্ট, এগুলো পাবে।
আগে ভাবে আসাম, যার ল্যান্ডলক কান্ট্রি দেব, উত্তর ভারতের ব্যবসায়ী হলে পাবে না, 3 গুণ তার হবে টাকা। মানে আপনাকে তো জিও পলিটিক্যাল গেমও খেলতে আপনাকে জানতে হবে। আপনার তো ওদের মধ্যে তো ভাঙন তৈরি করতে হবে, যেহেতু তারা আপনার সঙ্গে যুক্ত, আপনার পাশে তারা যুক্ত, তাহলে তাদের সঙ্গে আপনার মৈত্রী জায়গা কোথায়? আপনার তো একটা চিন্তা করতে হবে, সিকিউরিটি কথা চিন্তা করতে হবে আপনাকে, ন্যাশনাল সিকিউরিটি কথা। মায়ানমারকে কেমন আপনার সঙ্গে আপনি যুক্ত করবেন? রোহিঙ্গাকে আপনি কী করে সলিউশনটা করবেন? রোহিঙ্গা সলিউশন কি আপনাদের? রোহিঙ্গা সলিউশন ইজ গোইং টু ডিটারমাইন দ্য পলিটিক্স অফ বাংলাদেশ আগামী দিনে। এগুলোর কোনো খবর নেই আমি রাজনীতি দল করতেছি, এগুলো কি? তাহলে সেই জন্য বলতেছি যে আমরা যখনই রাজনীতিক কথাটা বলবো, যে জন্য আমরা আলোচনা করছি ভূ রাজনীতি। আজকে ভূ রাজনীতিকে বাদ দিয়ে কোনো ইডিওলজিক্যাল ডিসকাশন হতেই পারে না। আপনি ইসলাম করেন কি, লিবারেলিজম করেন কি, গণতন্ত্র বলেন কি, রিপাবলিকে যাই বলেন না কেন, ইউ হ্যাভ টু কিপ ইন টু মাইন্ড হোয়াট ইজ ইউর পজিশন। কোথা দাঁড়িয়ে কথাটা বলতেছেন? আপনার কী ক্ষমতা আছে? আপনার কোনো ক্ষমতা নেই। তা সেই জায়গাতে সেই ক্ষমতাটা আপনি তৈরি করবেন কী করে? তৈরি করতে হলে তাহলে আপনি একটা কৌশল দিতে পারেন। একটা কৌশল হতে পারে যে আমরা ঠিক আছে, আমরা মোটামুটি একটা কৌশলগত হবে, যেহেতু একটা শক্তি নেই, আমরা এখন অতি দুর্বল দল, আমরা এই নির্বাচন যদি দেয় নির্বাচন করব, আমরা আমাদের শান্তিপূর্ণভাবে যেন আমাদেরকে ধরে না নিয়ে চলে যায়, এত রেডিক্যাল কথা বলতে পারার জন্য আমরা প্রচারের জন্য সময় নেব। ভ্যাকসিনেন, এটা খুবই ভালো কৌশল। আমরা এই চাই ভাই, কিন্তু আমরা তো কালকে এটা করতে পারবো না, আমাদেরকে একটু আপনার এটা একটা প্রচার করেন, আপনার গ্রামে গ্রামে প্রচার করেন, তাতে আমি রাজি। ভেরি গুড পজিশন, অসুবিধা নেই। ফলে আমি যখন 8 স্তম্ভকে যখন সাপোর্ট করি, কারণ এটা আমি এডুকেট করতে পারি আমার মাসকে, জনগণকে আমি এডুকেট করতে পারি যে পোলাপাইনটা রাতেরবেলা গিয়ে একটা 8টা স্তম্ভ বানাচ্ছে কৃষির জন্য। ওই যে নরেন্দ্র মোদী, সে যে আপনার এখান থেকে তাকে নদীর চুক্তি করতে গেছে, এখানে সে চুক্তির বিরোধিতা করছে বলে আমাকে আবরার ফারাদকে মারে ফেলেছে। ফলে সে আমাদের প্রথম এই ভারত বিরোধী লড়াইয়ে আমাদের প্রথম শহীদ। ইটস ভেরি গুড, সিম্বলিক। এই লড়াই আমাকে চালাতে হবে, কারণ আমার নদীর উপর আমার দখল রাখতে হবে। এগুলো হলো আমার রিয়েল পলিটিক্যাল ওয়ার্ক। তো এটা বাদ দিয়ে যদি আমরা অন্যদিকে যাই, তাহলে আমরা ডেফিনেটলি চাইনিজ তাদের যে রেভলিউশনারি ট্রান্সফরমেশনটা আমরা বুঝবো না। এরপর একটা ইডিওলজিক্যাল ব্যাপার, যে আমাদের এখানে বাঙালি জাতীয়বাদের সঙ্গে ইসলামের সঙ্গে যে বিরোধটা রয়েছে, এটাকে কমায় নিয়ে আসা, এটা ঘটে গেছে। এটা আমি চাইলে কিন্তু এখন বাঙালি জাতীয়বাদের এই যে লস, পরাজিত ফিগার, এদের দিকে ফিরে তাকাবার কোনো দরকারই নেই আদৌ। তাহলে আমাদের কালচারটা কী হবে? বাঙালি মুসলমানের কালচারটা কী হবে? হোয়াট ইজ কী সেটা? এটা কারা? আমাদের বড় বড় সত্যিকারের বুদ্ধিজীবীদের কন্ট্রিবিউশনটা কারা? আমরা কি একবার আকরাম খাঁ পড়ছি কারা তরুণরা? আমরা কি আকরাম খাঁ কেউ পড়ছি? কেউ পড়িনি। তাহলে কি আজকে এই হুজুররা যে বলে যে গান গাওয়া হারাম, এটা বলার সাহস করতো? এটা বলার তারা সাহস করতো? কারণ এগুলো উত্তর হয়ে গেছে পাকিস্তান আমলে। এখানকার পাকিস্তান আমলে যারা পাকিস্তান চেয়েছে, তারা বহু এনামুল হকে লেখা পড়েন, শহীদুল্লাহ লেখা পড়েন, তারা এইসব প্রশ্নগুলো জেনুইন পলিটিক্যাল কোশ্চেনটা তারা উত্তর দিয়ে দিয়েছে। সেকেন্ডলি আমাদের দ্বন্দ্বটা, বাংলা ভাষা বনাম ধর্মের দ্বন্দ্বটাকে আমরা চুকাই ফেলছি, কারণ বাঙালি জাতিবাদ পলিটিক্যালি পরাস্ত, সে একমাত্র ফ্যাসিজম আকারে টিকে থাকতে পারে। তো তাকে তো নিয়ে আসার তো আমরা এখন দরকার নেই, ফেরত নিয়ে আসা। তাহলে এগুলো হলো পলিটিক্যাল কোশ্চেন, সিরিয়াস পলিটিক্যাল কোশ্চেন, যেগুলো কালচারাল কোশ্চেন আছে। পলিটিক্যাল কোশ্চেন আমাদেরকে আমাদের দলীয় মধ্যে পরিষ্কার আমাদেরকে থাকতে হবে। আমি চীনের পরিপ্রেক্ষিতে এত ইচ্ছা করে লম্ব করে দিলাম, কারণ একটার সঙ্গে একটা যুক্ত। ধর আমি এটা উদাহরণ দিলাম, বুঝলো যে মানে আমাদের মানে এটাই করতে হবে তা বলছেন। এগুলো হলো পলিটিক্যাল ইমাজিনেশন, কী পসিবল না আমরা আলোচনা করব। যারা রিলিফ ফিল্ডে আলোচনা করে তারাই সে বলবে যে ফরাদ আপনি যেটা বলতেছেন এটা ইউটোপিয়ান, এটা হবে না। তো আমি তো শুনবো, ভেরি গুড। তাহলে আমরা কীভাবে কী করে তাকে আমরা শেখাবো? ধর আমি গত 20-30 বছর সময় নষ্ট করতেছি কৃষকদেরকে বুঝাতে, এই তোমরা সার দিও না, তোমরা কৃষি দিও না, বিষ ব্যবহার করো না, একটা পরিবেশ সম্মত জিনিসপত্র খাওয়া। তো এখন লোকজন সবে স্বাস্থ্যসম্মত খাইতে যায়। এখন থেকে ঢাকা শহরের সবাই নাকি অর্গ্যানিক কৃষি করে। আমি জীবনে কোনো দেখিনি আমার আশেপাশে কাউকে দেখি নাকি অর্গ্যানিক কৃষি করে। আর দেখি ময়লা দোকান। তারপরে তো খারাপ কি? আমি তো অন্তত ভালো হোক বা না হোক অর্গ্যানিক কৃষি তো জনপ্রিয় করছি বাংলাদেশে। তাহলে যেই কাজটা আমার পক্ষে সম্ভব, এর বেশি তো আমার পক্ষে সম্ভব ছিল না যখন শেখ হাসিনা বা এইসব দলগুলো ক্ষমতায় থাকে। এর বেশি তো আমার পক্ষে অর্জন করা অত পসিবল ছিল না। তাহলে এই যে লম্বা একটা প্রোগ্রামে লম্বা একটা কাজ করার হিসাবটা নিয়ে নেওয়া, ঠিক আছে। তারপরে তো আমি ভালো হোক মন্দ হোক, আমি তো কী বলে, আমি তো পলিটিক্যালি অ্যাক্টিভ, আমি তো বাইরের লোক, আমি তো ডেফিনেটলি বিএনপি যদি আমাকে আমার পরামর্শ হচ্ছে আমি তো অবশ্যই যাবো, কেন যাবো না? হোয়াটস রং?
তো উনি বিএনপির বুদ্ধি হ্যাঁ তুই আমি তো সো। কারণ আমি মনে করি যে এখনও আমি স্ট্রংলি মনে করি সিকিউরিটির কোশ্চেনে আমি ডেফিনেটলি ট্রাস্ট করি খালেদা জিয়াকে দেন শেখ হাসিনাকে, সিম্পল ব্যাপার। বাংলাদেশের যে নিরাপত্তার কোশ্চেন আমি ডেফিনেটলি ট্রাস্ট করি আপনার জিয়াউর রহমানকে, আমি তাকে চিনি, যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধ করছে, আমি তাকে বিশ্বাস করি। তা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলি। ঠিক একইভাবে যখন হাসিনাকে ছেড়ে চলে গেছে কামাল হোসেন সাহেব, তখন আমি হাসিনাকে সাপোর্ট করেছি, কামাল হোসেনকে সাপোর্ট করিনি, কারণ আমি আমেরিকান পলিটিক্স আমি সাপোর্ট করিনি। তা আমার তো একটা পরিষ্কার পলিটিক্স থাকতে হবে, পরিচ্ছন্ন, যেটা আমি এটা করবো, এটা আমার আজকে আমি এটা অর্জন করতে পারবো না, আগামী দিন এটা আসবে, কিন্তু আমি পরিষ্কার। তো আমি তো নিঃসন্দেহে বিএনপিকে পারি না অনেক কিছু করতে, কিন্তু আমার সময় তো আমি বিএনপিকে জেলও কাটছি, আমার তো কোনো অসুবিধা নেই। এই জন্য তো আমি বিএনপির বলে আমি তুমি জেল দিয়েছো তোমার, আমি বিএনপি সাপোর্ট করবো না, এটা তো আমি করি না। আমার তো সে তথাকথিত অভিমান নেই। কারণ আমাকে তখন কী বলতে হয়েছে, আমাকে তখন বলতে হয়েছে বলে হ্যাঁ ম্যাডাম চাইছে আপনার সঙ্গে চা খাইতে। আমি কিন্তু আমি কি মন্ত্রিত্ব চাইতেছি না কোনো প্রজেক্ট চাইতেছি, আমি চা খাইতে কি জন্য যাবো মনে গেছে। তো একবার দুবার তৃতীয়বার আমি তখন গেছি, ঠিক আছে যাবো, অসুবিধা নেই, কথা বলতে তো সমস্যা নেই। অ্যান্ড দেন আমি মনে করছি যে তাকে দিয়ে কিছু কাজ করানো যায় এবং তিনি বিশ্বাস করে কিছু কাজ হতে পারে, তো আমি তাকে তো দেবো। তাহলে আমি যে লিবারেল পলিটিক্সে যদি আমি করতে চাই, তো আমি বিএনপি দিয়ে করবো, আমার নতুন দল করার দরকার নেই। আমি যদি লিবারেল রাজনীতি যদি আমি করি, তাহলে বিএনপি আমার কী সমস্যাটা করছে? বিএনপি ইজ ফাইন, ঠিক আছে না? কারণ বিএনপি ফাইন, কারণ বিএনপি ইসলামের কথা আমার কথা করবে না, সে তাহলে গিয়ে করে যে না ফরাদ যেটা বলতে ঠিক না, কারণ জিয়াউর রহমান আমাকে করছে ইসলাম দিয়ে কোনো রাজনীতি করা যাবে না, হ্যাঁ বলুক সে, কিন্তু তার মা তো মনে করে যে এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার তো সমস্যা নেই। বা অন্যান্য ইকোনমিক কোশ্চেনও তার একটা পজিশন আছে, যেটা আমরা পারি নি সভাপতি, আমি পারি নি, আমি ব্যর্থ হয়েছি ডেফিনেট, যেহেতু আমরা উইকার। কিন্তু যদি আন্দোলন থাকতো, তখন ছাত্র অধিকার পরিষদ বিশাল সামাজিক আন্দোলন থাকতো যে আমরা লুটেরাদের কাছে আমরা ব্যাংক দেবো না, বা আমাদের এই যে আপনার কী বলে স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্টের নামে আপনাদের বিল আমরা দেবো না কারো হাতে। কিন্তু যারা এই দাবিগুলো করতেছে তারা কিন্তু বাংলাদেশের ইকোনমিক ফোর্সকে, বেসিসকে ডেভেলপমেন্টের প্রোগ্রাম আকারে বলতেছে না, তাদের আজগবি সমাজতন্ত্রের ধারণা থেকে এগুলো বলতেছে। যেখানে রাষ্ট্র ইজ করাপ্ট, ব্যুরোক্রেটগুলো করাপ্ট, কোনো আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো চলছে না, তাহলে আমাদের অল্টারনেটিভ দেখাতে হবে আমরা কেমন করে এগুলো চালাতে পারি। আমরা ব্যাংক চালাতে পারি, রাষ্ট্র চালাবো নাকি? ব্যাংক চালানো একটা ইন্ডাস্ট্রি চালাতে পারছি না। অথচ সারা পৃথিবীতে গ্লোবালাইজেশনের কাহিনী শুনতেছি আমরা, সেই গ্লোবালাইজেশনের মধ্যে তো পূর্ব পাকিস্তান বহুদিন আগে থেকে যুক্ত। আমরা সোনালী পাট বেচছি না আন্তর্জাতিক বাজারে, সেই বাজারের টাকা দিয়ে ইসলামাবাদ হয়েছে না, ভুলে গেছেন আর কি আমাদের সেই হিস্ট্রি। এখান থেকে তো গেছে, কৃষকই করেছে। আমরা গ্লোবালাইজেশনে যুক্ত ছিলাম, সেই কৃষি ব্যবস্থা গেল কোথায়? যেখান থেকে এত সোনালী পাট আমরা বিদেশে গেছি, যার ভিত্তিতে কলকাতাতে আপনার বিশাল বিশাল আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, আমাদের আদমজি টেক্সটাইল মিল গড়ে উঠলো। এটা হঠাৎ করে কী ধরনের কৃষি নীতির ফলে এই কৃষি পাটগুলো হারায় চলে গেল? আপনারা কি কখনো সমালোচনা করছেন আপনাদের দলিলের মধ্যে? আমরা তো করে যাচ্ছি। তাহলে আমার কথাটা হচ্ছে যে আমাদেরকে প্রথম যেটা লাগবে, প্রথম যে কোনো রাজনৈতিক দল করতে লাগবে, প্রথম দরকার একটা ক্লিয়ার ইকোনমিক পলিসি, একটা ইকোনমিক ভিশন, যে আমরা কী করতে চাই সেটা। আমরা কি সমাজতন্ত্র করবো না আমরা একটা মানে দ্রুতবেগী আমাদের ক্যাপিটাল মানে আমাদের ইকোনমিক বেসড ডেভেলপমেন্টটা করবো, ঠিক আছে? তো এটা হলো একটা, এগুলো হলো আমাদের তর্কটা। এই তর্কটা হারিয়ে গেছে, এটা আর্লি 70 মধ্যে মোটামুটি ছিল, তারপর এই তর্কটা সম্পূর্ণ হারিয়ে গেছে। তো ইয়াংদেরকে দিয়ে এই তর্কটা এনলাইভ করতে হবে। কী তর্কটা ছিল আদিতে? যে বাংলাদেশে কি সামন্ততন্ত্র প্রধান নাকি পুঁজিতন্ত্র প্রধান? ওরা মনে করে এটা বোধহয় একটা ফালতু বাজে তর্ক। আমাদের যারা লিবারেল রাজনীতি করে তারা মনে করি এটা কোনো তর্কই না, এটাই তো তর্ক। কারণ আপনি রাজনীতিটা করবেন ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, ম্যাটেরিয়াল গেনের জন্য। তাহলে আপনাকে বলতে তো হবে আপনি কী ধরনের অর্থনীতি আপনি চান, ঠিক আছে? গ্লোবাল অর্থনীতির অধীনে থেকে আপনি কোনো ডেভেলপমেন্ট করতে পারেন। বাংলাদেশের একটা সস্তা শ্রম সাপ্লাইয়ের একটা জায়গা হবে, এর তো বেশি কিছু হবে না। এখন তো আমরা তাই। তো এইভাবে আমি মনে করি চীনের প্রশ্নটা বুঝতে হবে যে একটা পলিটিক্যাল রেভলিউশনের ভেতর দিয়ে সে একটা ইকোনমিক প্রোগ্রাম সে ইমপ্লিমেন্ট করেছে। তার সে ইকোনমিক ইমপ্লিমেন্টেশনকে সে কোনোভাবেই রুদ্ধ হতে দেবে না ইন দ্য নেম অফ লিবারেলিজম, ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। সেটা করতে হবে এবং ধীরে ধীরে সেটা লুজ করবে। কোথায় সেটাকে লুজ করতেছে? সে সেটাকে শিথিল করছে গ্রামাঞ্চলের দিকে, যেখানে এখন লোকে পার্টিসিপেট করে, যে ওরা
প্রত্যেকটা ইকোনমিক পলিসি নির্ধারণের ক্ষেত্রে জনগণ এখানে অংশগ্রহণ করে, এটা উপরে বসে তারা অংশগ্রহণ করে না। কমিউনিস্ট পার্টির কাজ হচ্ছে যে যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদেরকে নিয়ন্ত্রণ করা। কোনো বড় কোনো ব্যবসা নাই চীনে যেখানে কমিউনিস্ট পার্টির সদস্য সেখানে নাই, তারা সেখানে আছে। ইটস এ ডিফারেন্ট টাইপ অফ ক্যাপিটালিজম আর এ ডিফারেন্ট কাইন্ড অফ সোশ্যালিজম। আমরা যেভাবে বলেন না কারণ এটা চীনারা তাদের কাছে একটা জিনিস বাইর করছে, তো আমাদের কাছে কিছুটা বের করতে হবে। তাহলে এই ব্যাপারটা এমন না যে এখন যেটা যে না আমাদের এখন কি গণতন্ত্র লাগবে না, আমাদের লাগবে উন্নয়ন, এটা তো এক না, একই না, ইটস টু কমপ্লিটলি টু ডিফারেন্ট সর্ট অফ থিং।